Hi, good afternoon to all of you. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আচ্ছা তোমাদের বলে দিই, আমাদের ডিপার্টমেন্টের ইউটিউব ক্লাস চলছে, সিরিজ ক্লাস, এবং তারই একটা পার্ট। আজকের ক্লাসটা করছি আমি তোমাদের জন্য যারা সেকেন্ড ইয়ারে পড়ছো। উম, তাদের বিশেষ করে আমি তোমাদের যে গ্রুপটা পড়াই, যে ক্লাস যে সাবজেক্টের যে পার্টটা পড়াই, মানে HISGCC4। তো তোমাদের বেশিরভাগ অংশ পড়ানো হয়ে গিয়েছে, শেষের দিকে কিছু অংশ বাকি আছে। লকডাউনের পিরিয়ড, তাই তোমাদের তো ক্লাস নিতে হবে। তো সেই জন্য আজকের আমার এই ক্লাস। এটা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ, শুধুমাত্র হিস্ট্রি না, যারা হিস্ট্রি স্টুডেন্ট নয় তাদেরও এই বিষয়ে জানা উচিত, এবং আমাদের প্রত্যেক ভারতীয় জানা উচিত এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে माउंट बैटन प्लान, 1947 सालेर माउंट बैटन प्लान। पहले ये सबको ये बता देते हैं कि ये सीरीज ऑफ लेक्चर चल रहा है यूट्यूब पर, उसी का एक पार्ट है। आज का क्लास जो होगा वो HISGCC4 का, वो हम जो पार्ट पढ़ाते हैं तुम लोगों को, उसी का एंड में बहुत सारा सिलेबस हो चुका है कंप्लीट। एंड में कुछ टॉपिक बाकी है, तो बस उसी का पार्ट है आज का एक यही है क्लास। ऐसा एक टॉपिक है जो हिस्ट्री का नहीं, सबको जानना चाहिए। बस उसी का पार्ट है। वो क्या टॉपिक है? 1947 माउंट बैटन प्लान एंड पार्टीशन ऑफ इंडिया, भारत विभाजन और माउंट बैटन प्लान। মাউন্ট ব্যাটেন প্ল্যান যাওয়ার আগে আমি তোমাদের কিছু বিষয়বস্তু তোমাদের মনে করিয়ে দিতে চাই। हम कुछ याद दिलाना चाहेंगे तुम लोगों के क्लास में जो हुआ था कि এর আগে আমরা দেখেছি যে গান্ধীজি নেতৃত্বে তিনটে বড় আন্দোলন, आशा करी तुम्हारे মনে আছে होगा। आशा करते तुम लोग को याद होगा ये 3 बड़ा आंदोलन जो गांधी जी के नेतृत्व में हुआ था भारत में। तो पहला आंदोलन ये था कि असहयोग आंदोलन, नॉन कोऑपरेशन, आयन अमन आंदोलन, सिविल डिसोबीडियंस मूवमेंट, और जो थर्ड सबसे बड़ा था क्विट इंडिया मूवमेंट, जो भारत ছাড়ো আন্দোলন ছিল। তো ভারত ছাড়ো আন্দোলন শেষ, এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়েছে, এবং তোমাদের পড়িয়েছিলাম যে সুভাষ বসুর নেতৃত্বে আমাদের যে একদম নর্থ, মানে আমাদের যে নর্থ ইস্টার্न साइड, সেখানে তৈরাং এলাকাতে सुभाष की जो नेताजी सुभाष चंद्र बोस की जो INA फौज था, तो वो भी आ चुके हो आ रहे, मतलब वहां पर भी आक्रमण हो गया था। तो इसके चलते क्या हो गया, पूरा सिस्टम बिगड़ चुका था। और हम बता देते हैं कि जो वर्ल्ड वॉर सेकंड चल रहा था, उसमें उसमें जो 2 হিस्सों में बांटा गया था पूरा वर्ल्ड को। দুটো বিভাজন হয়েছিল গোটা বিশ্ব জুড়ে। একটা পার্টে ছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং আমাদের রাশিয়া, আর পরে আমেরিকা যোগদান করেছে। इंग्लैंड, फ्रांस, राशिया, और बाद में अमेरिका आया। और दूसरा जो दूसरा जो अलायंस बना था, उसमें हिस्सेदारी था जर्मनी का और स्पेन का, इटली का। तो पहले पहले मतलब वो जो युद्ध हुआ था, जर्मनी के नेतृत्व दे रहा था कौन? हिटलर। তো হিটলারের নেতৃত্বে যে যুদ্ধ, প্রথমের দিকে কিন্তু হিটলারের বাহিনী জিতছিল। पहले पहले हिटलर ही जीत रहा था, तो बहुत डरे हुए थे ব্রিটিশ वाले। তো এরই পরিপ্রেক্ষিতে কি হচ্ছিল, সেই সময়তে ওয়ার্ল্ডে একটা প্রেসার তৈরি হচ্ছিল, ভারতবর্ষে একটা প্রেসার তৈরি হচ্ছিল এই কারণে, কারণ আমাদের যে মিদনাপুর যে জোনটা, ওখানে নাকি আচ্ছা বলে দিই তোমাদের, এশিয়া মহাদেশ থেকে একটা কান্ট্রি ছিল ফ্রম এশিয়া, দিস ওয়াজ জাপাन। मतलब वो एशिया महादेश का सबसे शक्तिशाली कंट्री था उस वक्त, अभी भी है शायद, अभी भी है कि टेक्नोलॉजी के मामले में तो वही लोग आगे चलते हैं, जापानीज वाले। তো এই প্রসেসটা যখন জাপানিজরা আমাদের দেশে আক্রমণ করার একটা প্ল্যান চলছিল, মেদিনীপুরের ওই জোনটাতে নাকি সম্ভাবনা দেখা দিয়েছিল। কারণ ব্রিটিশের আন্ডারে ভারতবর্ষ, আর ভারতবর্ষ যেহেতু মানে ইনডাইরেক্টলি ব্রিটিশদের আন্ডারে রয়েছে, ইনডাইরেক্টলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশগ্রহণ করেছে।
তো সেই জন্য জাপান আক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছিল। এই জন্য আমরা জানি যে महात्मा गांधी भारत छोड़ो आंदोलन प्रस्ताव দিচ্ছেন এবং इंग्रेज भारत छोड़ो का जो प्लान है तो उन्होंने ऐसे ही किया। तो बस यही के चाह रहे थे कि भारत को छोड़ के चले जाए अंग्रेज लोग। तो इसी के हिसाब से जो इंटरनेशनल प्रेशर था और भारत में ही मांग उठ रहा, ভারতেতে এই একটা চাপ ছিল যে ভারতবর্ষ ছেড়ে ইংরেজরা চলে যাক। তো ইন্টারন্যাশনাল প্রেশার ছিল, বিশেষ করে আমেরিকান প্রেশার ছিল ইংল্যান্ডের ওপরে, যার জন্য সেই সময়কারের ব্রিটিশ प्राइम मिनिस्टर क्लेमेंट एटली 20 फरवरी 1947 साल 20 फरवरी 1947 उन्होंने बोला कि अब भारत में जो होगा ब्रिटिश गवर्नमेंट अब हटने वाला है, মানে ভারতবর্ষ থেকে ব্রিটিশ সরকার সরে আসতে চলেছে। দিস কাইন্ড অফ অ্যানাউন্সমেন্টস ওয়াজ देयर व्हेन 20 फरवरी 1947। तो ये डिक्लेरेशन था, लेकिन डेट कब बताया था पता है? उन्होंने बोला कि हम भारत से 30 जून 1948 से पहले हम लोग भारत से चले आएंगे, অর্থাৎ 30 জুন 1948 সালে আগের মধ্যেই আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে ভারতবর্ষ ত্যাগ করব। किसने बोला? क्लेमेंट एटली ने बोला। क्योंकि भारत की जो हालत थी, इंटरनल जो पॉलिटिक्स, ভারতবর্ষের যে ইন্টারনাল পলিটিক্স ওটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর জায়গায় চলে গিয়েছিল। কারণ ভারতবর্ষে দেখো হিন্দু মহাসভা ছিল, জাতি কংগ্রেস ছিল, তারপরে মুসলিম লীগ ছিল। তো তারা সবাই নিজের নিজের একটা প্ল্যান ছিল, নিজের নিজের একটা প্রেসার দিচ্ছিল। বিশেষ করে মুসলিম লীগ তারা চাইছেন যে একটা অন্য স্টেট। তো এইরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষে ইন্টারনাল পলিটিক্স ডিভাইড মানে ডিভিশন ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছিল। তো ক্লেমেন্ট এটলি রাজি হলেন এবং ক্লেমেন্ট এটলির বিশেষ করে সে সময় ভারতবর্ষের যে ভীষণ একটা উত্তপ্ত পরিবেশ, সেই পরিবেশকে শান্ত করার জন্য তারই বার্তা নিয়ে ভারতবর্ষে 34তম ব্রিটিশ গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় হয়ে আসছেন লর্ড মাউন্টব্যাটেন 22 মার্চ 1947। তাহলে 22 মার্চ 1947 লর্ড মাউন্টব্যাটেন 34th गवर्नर जनरल ऑफ इंडिया, ब्रिटिश गवर्नर जनरल ऑफ इंडिया एंड वाइसरॉय, दोनों ही तो टाइटल था उनका, ये पोस्ट का आ रहा है माउंटबैटन। तो माउंटबैटन এসে আমাদের ভারতবর্ষে অলরেডি তার কাছে ইনফরমেশন ছিল, ব্রিটিশ গভর্নমেন্টের কাছেও ইনফরমেশন ছিল যে মাউন্টব্যাটেন এসে তিনি, তোমাদের ক্লাসে আমি বলেছি যে সেই সময় ভারতবর্ষে মুসলিম লীগ এর উদ্দেশ্য, মুসলিম লীগের যে একটা বরাবরই প্ল্যান চলছিল যে তারা সব সময় মুসলিমরা অসুরক্ষিত বা ভারতবর্ষে কংগ্রেস মানে হচ্ছে হিন্দুদের দল, ভারতবর্ষে মুসলমানরা সুরক্ষিত নয়, এরকম একটা প্রবাদ ভারতবর্ষে চলছিল। এবং মাউন্টব্যাটেন কিন্তু পার্সোনালি, এবং যার জন্য মাউন্টব্যাটেন কিন্তু পার্সোনালি চাননি ভারতবর্ষ ডিভাইড হয়ে যাক। তিনি কংগ্রেসকেও বোঝানোর চেষ্টা করেছিলেন, তিনি মোহাম্মদ আলী জিন্নাকেও বোঝানোর চেষ্টা করেছিলেন। মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের লিডার ছিলেন, তোমরা সবাই জানো, ক্লাসে তোমাদের পড়িয়েছি। তো কিন্তু কোনো অবস্থাতেই যখন সমস্যা সমাধানের রাস্তা বেরিয়ে আসছিল না, যার জন্য তিনি 3 জুন 1947-এ ঘোষণা করলেন তার সেই বিখ্যাত প্ল্যান, দ্যাট ইজ কল্ড মাউন্টব্যাটেন প্ল্যান। তো তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, সেটা নিয়ে আমরা মেন ডিসকাস করবো। এবং শুধু কোয়েশ্চেন না, তোমাদের প্রত্যেকে জানা উচিত এটা আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষে সেদিন কি হয়েছিল, কি প্ল্যানে আমাদের এখানে দেশ বিভাজনটা হয়েছিল। তো মাউন্টব্যাটেন প্ল্যান দিচ্ছেন কত তারিখে বললাম? 3 জুন 1947। তো এই 1947 3 জুনেতে মাউন্টব্যাটেন প্ল্যানের যে প্রস্তাব, সেই প্রস্তাবে কি বলা হচ্ছে একবার জাস্ট শান্ত মনে একটু শুনে নাও। সেটা ये पहले एक बार सुन लो। 3 जून 1947, तो माउंटबैटन कब आया? 22 मार्च 1947 भारत में आया। वो कौन थे? लास्ट गवर्नर जनरल थे। उन्होंने ही प्लान दिया, भारत अब आने वाले दिनों में जो प्राइम मिनिस्टर ने अनाउंस किए हैं कि भारत छोड़ के चले जाएंगे ब्रिटिश वाले, तो उसके हिसाब से जाने से पहले भारत और ब्रिटेन, मतलब भारत को 2 हिस्सों में जो डिवीजन किया करने का जो प्लान है वो करने जा रहे हैं। तो माउंटबैटन प्लान क्या था, उन्होंने क्या बोला था?
पहला पॉइंट उन्होंने बोला था कि प्रथम पॉइंट বাংলা এবং পাঞ্জাব, তোমাদের যে ম্যাপে যে আমাদের যে ডিভিশন হয়েছে না, আশা করি তোমরা সব স্কুল লেভেলেও পড়ে এসেছো। বাংলা এবং পাঞ্জাবের ক্ষেত্রে প্রথম পয়েন্ট, বাংলা এবং পাঞ্জাবের যে বিধানসভা, যে অ্যাসেম্বলি যেখানে আইন তৈরি হয়, সেখানে বলে দেওয়া হয় যে আপনারা অ্যাসেম্বলিকে ডাকুন, অ্যানাউন্স করুন, স্পেশাল মিটিং ডাকুন। দুটো ডেটের কথা বলেছিলেন, একদিন মুসলমানরা বসবেন মিটিংয়ে, আর একদিন অন্য কমিউনিটিরা বসবেন। কি জন্য? তারা সিদ্ধান্ত নেবেন যে তারা ভারতবর্ষে থাকতে চান না যে নতুন দেশ তৈরি করা হবে সেটা। তাহলে फर्स्ट प्लान ये था, बोल दिया गया बंगाल और वेस्ट बंगाल और पंजाब दोनों स्टेट का जो असेंबली है उनमें पहले 2 दिन का मीटिंग बुलाया जाए। एक मीटिंग मुस्लिम वालों के लिए बुलाया जाए, दूसरा मीटिंग मुस्लिम को छोड़ के और जो कम्युनिटीज हैं उनको बुलाया जाए। तो ये ऐसे ये प्रस्ताव रखा गया माउंटबेटन प्लान में। सेकेंड प्लान जो था वो सिंध बालूचिस्तान, यहाँ का जो सिंध बालूचिस्तान मतलब वो जो हम लोगों का जो नॉर्थ मतलब पाकिस्तान में जो अभी पड़ता है, পাকিস্তানে যেটা পড়ে সিন্ধ এবং বালুচিস্তানে, ওখানে যে আইনসভা সেখানে বলে দেওয়া হয়েছিল যে তাদের স্পেশাল মিটিং ডাকা হোক ভোটাভুটি করার জন্য যে তারা ভারতে থাকতে চান না পাকিস্তানে যেতে চান। তাহলে সেকেন্ড অপশন সিন্ধ বালুচিস্তানের জন্য। থার্ড অপশন বলা হচ্ছে যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটাকে আফগানিস্তানের বর্ডার এরিয়ার কথা বলা হচ্ছে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। আর আমাদের বর্তমানে ওটা তো এখন বাংলাদেশে রয়েছে সিলেট জেলা, সেটা কিন্তু বাংলাদেশে ছিল না, ওটা আসামে ছিল। তাহলে नॉर्थ वेस्ट फ्रंटियर प्रोविंस एंड जो सिलेट बांग्लादेश में अब पड़ता है, सिलेट डिस्ट्रिक्ट, वो मुस्लिम एरियाज हैं, तो उनको बुलाया जाए कि ये इन दोनों स्टेट में ऐसे एक प्रस्ताव लाया जाए कि इन लोग मतलब इसको एक वोट लिया जाए, वोट कराया जाए कि वो लोग पाकिस्तान में जाएंगे या भारत में रहेंगे। तो ये डिसीजन उन लोगों को लेना है। তো তিসরা প্রস্তাব हो गया। চৌথা প্রস্তাব था कि ভারতবর্ষে কিছু স্টেট ছিল যেগুলো ইন্ডিপেন্ডেন্ট, ব্রিটিশদের অধীনে ছিল, তাদের ক্ষেত্রে বলা হলো যে আপনাদের এখানে এখন থেকে ব্রিটিশ শাসনের স্থগিতাদেশ জারি করা হচ্ছে। অর্থাৎ जो मतलब जो इंडियन स्टेट थे, तो इंडियन स्टेट में पहले से ब्रिटिश रूल वहाँ था। ऐसे बहुत सारे स्टेट जो वहाँ पर वोट हो रहा था, इसमें वोट नहीं हो रहा था। तो ऐसे बहुत सारे कुछ स्टेट्स थे, जैसे हैदराबाद था, जम्मू कश्मीर था, जूनागढ़ था, इस तरीके का जो स्टेट्स था। तो उन लोगों को बारे में बोला गया कि अब वहाँ पर ब्रिटिश शासन नहीं रहेगा, अब मतलब वो अभी स्टॉप रहेगा, क्योंकि ये डिसीजन आप लोगों के लिए खुला छोड़ के जाएगा, खुला छोड़ा जा रहा है कि अगर ये प्रस्ताव पास हो जाता है तो आप लोग डिसीजन लेंगे। इसका मतलब यही ओपन कर दिया गया है इन लोगों के लिए, इस स्टेट के लिए, कि आप लोग डिसीजन लेंगे बाद में कि भारत में जाएंगे या जो दूसरा स्टेट बनने वाला है, वो कंट्री बनने वाला है, उसमें जाएंगे। তো এইরকম একটা প্রস্তাব রাখা হলো। এবং মাউন্টব্যাটেনের যে প্ল্যানের কথা বলা হচ্ছে 12 আগস্ট 1947-এ এটা তৈরি করা হচ্ছে, যে একটা টিম বাউন্ডারি লাইন, এই দুটো যে কান্ট্রি তৈরি হবে, এই প্ল্যানটাও কিন্তু মাউন্টব্যাটেনের প্ল্যানে রাখা হয়েছিল। একটা কমিটি তৈরি করা হবে, সেই কমিটিটা ঠিক করবেন যে ভারতবর্ষ এবং যে নতুন যে দেশ বানানো হচ্ছে তার বর্ডার লাইন কি হবে। ओके, प्लान तो दिया হলো, এই প্ল্যানের পরিপ্রেক্ষিতে কি হলো, इसके बाद क्या हुआ, प्लान के बाद में जो रिजल्ट्स आया, जो प्लान बोला गया माउंटबेटन के प्लान में, वो मई के महीने में, ऐसे तो वो मतलब मई के महीने में ये माउंटबेटन ब्रिटेन में चले गए थे, फिर जून में वो डिक्लेरेशन दिया गया था। और क्या रिजल्ट क्या आया जब ভোট हुआ पता है, যখন ভোট হলো কি ফলাফল এলো, সেই ভোটেতে সিদ্ধান্ত হলো আমাদের বাংলা অ্যাসেম্বলিতে, বিশেষ করে কলকাতায়, যেটা ইস্ট বেঙ্গল অর্থাৎ বাংলাদেশ লাগোয়া, যেটা মুসলিম মেজরিটি মানুষরা রয়েছেন, তারা সিদ্ধান্ত নিলেন তারা নতুন দেশে যাবেন। এবং আমাদের যে ওয়েস্ট পাঞ্জাবের নন মুসলিম স্টেট পাঞ্জাব, যেটা আমাদের বর্ডার, যেটা এখন পাকিস্তানে রয়েছে, তারাও সিদ্ধান্ত নিলেন নতুন দেশেতে যাবেন। সিলেট জেলা যেটা বর্তমান বাংলাদেশে আছে, वैसे सिद्धांत लिया गया कि ईस्ट बंगाल जो मुस्लिम एरिया है वो पाकिस्तान मतलब जो नया कंट्री बनने वाला है उसमें जाएंगे। और ऐसे वेस्ट पंजाब वो भी नया कंट्री में जाएंगे। ऐसे वोट में पता चला, जनगण जो जनरल पीपल है उन्होंने वोट का कास्टिंग किया कि उस तरफ जाएंगे, इस तरफ नहीं रहेंगे।
सिलेक्ट जो बांग्लादेश में पड़ता है वो बांग्लादेश वाले बांग्लादेश वाला जो डिस्ट्रिक्ट है वो असम में पड़ता था पहले, वो बोला कि नया कंट्री में जाएंगे। नॉर्थ वेस्ट फ्रंटियर प्रोविंस उन्होंने भी वोट लिए कि ऐसे करना है। क्वेटा प्रोविंस में उन लोगों का असेंबली था, उसमें सिद्धांत लिया गया, ओपन वोट लिया गया कि वो लोग भी नया कंट्री में जाएंगे। तो इस तरह से ये हुआ कि पूरी तरह से প্ল্যান তৈয়ার हो गया और প্রপোজাল তৈরি হয়ে গেল এবং ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের যে মিটিং বসলো সেটা 3 জুন 1947। তো 1947 3 জুনে মিটিংয়েতে 47 মিটিংয়েতে কংগ্রেস ওয়ার্কিং কমিটিও স্ট্যাম্প মারলেন যে ঠিক আছে। আমরা প্রথমে দিকে রাজি হচ্ছিলেন এই প্রস্তাবে মাউন্টব্যাটেন প্ল্যানে, তো তারাও শেষ পর্যন্ত রাজি হলেন এবং অর্থাৎ মাউন্টব্যাটেন প্ল্যানে তারাও राजी हुए, अर्थात डिवीजन राजी हो गए। मतलब जो क्या है ना, 2 कंट्री अलग अलग होने वाले हैं, इसमें कांग्रेस वाले का स्टैंप लग गया। और इस वक्त स्टैंप लगने के बाद ये पूरी तरह से प्रपोजल कहाँ गया पता है? ওই সময়ের একটা নিয়ম ছিল, এই প্রপোজালটা রেডি হওয়ার পর, অর্থাৎ যেহেতু ভারতবর্ষে রাজি হয়ে গেছেন বেশিরভাগ মানুষ, এবং তোমাদের বলে দিই যে এই প্রপোজালেতে যে কমিটিটাকে বানানো হয়েছিল যারা বর্ডার লাইন তৈরি করবেন, अर्थात सर सिरिल रैडक्लिफ, इनके अंडर में कमेटी बनाया गया था। जो 4 मुस्लिम्स लीडर थे, 4 कांग्रेस के लीडर हुए थे, उस कमेटी में बने थे। जो नया कंट्री बनेगा, जो उसका जो लाइन तैयार होगा ना, तो वो उस कमेटी में रखा गया था। सिरिल रैडक्लिफ उनका कमेटी का चेयरमैन थे। সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে একটি কমিটি হয়েছিল, নতুন 2 দেশের বর্ডার কি হবে সেই সিদ্ধান্ত তার হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। তো এটা ওই প্ল্যানের মধ্যেই ছিল। কি হলো এই সময়তে? গোবিন্দ বল্লভ পন্থ অত্যন্ত দুঃখের সঙ্গে বলছেন, একটা প্রপোজালে একটা স্টেটসম্যান ছিল। গোবিন্দ বল্লভ পন্থ আমাদের উত্তর ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ লিডার ছিলেন। উত্তরাখণ্ডে ওনার নামে অনেক কিছু আছে এবং আমি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছি। ওনার নামে লাইব্রেরি আছে উত্তরাখণ্ডে, আলমোরা বলে যে জায়গায়, बहुत अच्छा लाइब्रेरी है। तो अल्मोड़ा नाम करके एक जगह है उत्तराखंड में। तो उत्तराखंड গোবিন্দ বল্লভ পন্থ বলছেন যে ভারতবর্ষে এটাই this was the only way to achieve freedom and liberty for the country। এই স্টেটসমেন্টটা গোবিন্দ বল্লভ পন্থ দিচ্ছেন, মানে এটাই বলছেন এটাই একটা রাস্তা, তাছাড়া ভারতবর্ষে এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই, ডিভিশন হতোই। আমরা खान अब्दुल गफर खान नाम सुनेছি माउंटबैटन प्लान যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, जब ये सील लगा दिया गया कि अब डिवीजन होने वाला है, तो माउंटबैटन मतलब नॉर्थ वेस्ट फ्रंटियर प्रोविंस का जो हम लोग बोलते हैं, किसको बोलते हैं? फ्रंटियर गांधी उनको बोलते हैं ना, खान अब्दुल गफर खान को। तो खान अब्दुल गफर खान ने बोला कि आप लोग हमको कांग्रेस वाले को, कांग्रेस मतलब कांग्रेस वालों के ऊपर बोला कि आप तो আপনারা তো আমাকে शेर के मुंह में डाल दिए। एक प्रस्ताव पास करिए, कांग्रेस वाले ने हमको शेर के मुंह में डाल दिए। मतलब ये इनका ये पाकिस्तान के साथ जाने का इनका अपना जो ओपिनियन था, वो पाकिस्तान में जाना नहीं चाहता, मतलब नया कंट्री में जाना नहीं चाह रहा था। लेकिन क्या होगा, उनका जो जनरल पीपल है उन्होंने तो वोट कर दिया था। फिर इन्होंने क्या किया, बोला कि हम लोग इंडिपेंडेंट स्टेट चाह रहे हैं कि ऐसे स्टेट एक दिया जाए जो पठान स्टेट बोला जाता है। और বাংলাতেও এমন কিছু কিছু লিডার ছিল যারা চাইছিল না এরকম ডিভিশনটা হোক, যার মধ্যে সুরাবার্দি এবং আব্দুল হাসান এরা লিডার ছিলেন। তারা চাইছিলেন না যে আমাদের ডিভিশনটা হোক। যাই হোক, মুসলিম মেজরিটি যারা পাঞ্জাব যেটা ছিল সেটা কেবলমাত্র পাকিস্তানের দিকে, মানে নতুন কান্ট্রির দিকে যেতে চাইছিল, বাকিরা কিন্তু যেতে চায়নি, তারা কিন্তু আমাদের দেশে রয়ে গেছিল। তো সর্বসম্মতিভাবে প্রস্তাব রেডি। 4 जुलाई 1947, डेटটাকে ভালো করে মনে রাখো, याद रखो, 4 जुलाई 1947 उस वक्त ये नियम था ब्रिटिश पार्लियामेंट में प्रस्ताव किया जाए। तो प्रस्ताव रखा गया, ब्रिटिश पार्लियामेंट हाउस ऑफ कॉमन्स जिसको बोला जाता है, उसमें पास हो गया। ब्रिटिश पार्लियामेंटे पास হয়ে গেল, তাহলে 14 जुलाई 1947 साल এই প্রস্তাব পাস হয়ে গেল। কোন প্রস্তাব? माउंटबैटन प्लान। और सबसे बड़ी बात ये है कि माउंटबैटन प्लान में अच्छा ওখানে যে নিয়ম আছে তোমাদের বলে দিই।
আমাদের দেশে যখন কোনো বিল পাস হয়, তোমাদের এই যে নিয়মটা সেটা আরেকবার মনে করিয়ে দিই। আমাদের যে মানে অ্যাসেম্বলি, আমাদের যে দুটো আইনসভা আছে, মতলব রাজ্যসভা এবং লোকসভা। ধরো প্রথমে লোকসভা প্রস্তাব এলো, তারপর সেই বিলটা রাজ্যসভাতে বিল এলো, राज्यसभा तो पास हो गया, लोकसभा तो पास हो, राज्यसभा लो, राज्यसभा तो पास हो गया, लोकसभा में पास हो गया, राज्यसभा में भी पास हो गया। उसके बाद कहाँ जाता है पता है? राष्ट्रपति के पास जाता है। राष्ट्रपति ने सील अगर मार दिए, साइन कर दिए, तो वो लॉ बन जाता है। तो ऐसे ही प्रोसेस इंग्लैंड में भी था। उस जमाने में इंग्लैंड में क्या था, हाउस ऑफ कॉमन में पास हो गया। उसके बाद क्या हुआ, ওর পরে কি হলো বলবো। ওর পরে হচ্ছে যে এই বিলটা গেল কোথায়, তখনকার দিনে তো মহারাষ্ট্র, আমাদের তো রানী ছিলেন, ব্রিটেনের রানী ছিলেন হেড, এবং ব্রিটেনের রানী হেড থাকাকালীন তার কাছে প্রস্তাব গেল। কবে গেল সেটা হচ্ছে যে 10ই জুলাই তার কাছে গেল, এবং তিনি 18ই জুলাই সেটাকে সাইন করলেন। এবং 18ই জুলাইয়ে যে লটা তৈরি হলো সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারতবর্ষের ভারত স্বাধীনতা আইন 1947। যারা হিস্ট্রি অনার্স নয় বা যারা অন্য সাবজেক্টে আগামী দিনে তোমরা যখন চাকরির পরীক্ষায় বসবে, এবং শুধু তাই নয়, এটা আমাদের সারা জীবনের মনে রাখার মতো জিনিস, ভারত স্বাধীনতা আইন কত সালে পাস হয়েছিল। তাহলে 18 जुलाई 1947 कब इंडियन इंडिपेंडेंस एक्ट पास हुआ था। एक तुम लोगों के लिए बहुत बड़ा सेट क्वेश्चन है, इंपॉर्टेंट क्वेश्चन है ये। आज के लिए नहीं, जब BCS एग्जाम दोगे, कोई IAS एग्जाम दोगे, कोई बैंक में नौकरी करना चाहोगे, रेल में नौकरी करना चाहोगे, ये क्वेश्चन आता है। मतलब ये सबको जानना जरूरी होता है कि ये इसमें क्या था, कब प्लान पास हो गया, यही बात है। तो मतलब लॉ बन गया, भारत में लॉ बन गया, ডিভিশন হওয়ার সঙ্গে সঙ্গে যে প্ল্যানটা তৈরি হচ্ছিল স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 4 জন এবং মুসলিম লীগের 4 জন কমিটি তৈরি করা হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিলেন এবং ম্যাক্সিমাম চেষ্টা করলেন ভারতবর্ষ এবং দুটো যে কান্ট্রি তৈরি হলো এই প্রস্তাবের দ্বারা, ভারতবর্ষের স্বাধীনতা অ্যাক্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কি হয়েছিল তোমাদের আরেকবার মনে করিয়ে দিই। সেখানে ঘোষণা করা হয়েছিল যে সমস্ত মুসলিম মেজরিটি স্টেট, जिस मुस्लिम मेजोरिटी स्टेट अब से भारत को ब्रिटिश वाले छोड़ के जा रहे हैं, सुन लो पहली बात, जो ये लॉ में बताया गया था, क्या बताया गया था बता देते हैं। बोला कि भारत को ब्रिटिश वाले छोड़ के जा रहे हैं, इसमें क्या होगा, ये छोड़ के जाने के बाद भारत अब एक কান্ট্রি नहीं रहेगा। ভারতবর্ষ ব্রিটিশরা ছেড়ে যাচ্ছেন, কিন্তু এরপর ভারতবর্ষ আর একটা দেশ থাকবে না। ভারতবর্ষ দুটি ভাবে বিভাজিত হবে। एक स्टेट দুটো ভাগে মানে दो हिस्सों में बट जाएगा भारत। एक का नाम होगा पाकिस्तान, एक का नाम होगा भारत। एक का जो इंडिपेंडेंस डे অর্থাৎ जो স্বাধীনতা দিবস সেটা হবে 14 আগস্ট, আর একটা হবে 15 আগস্ট, যেটা আমরা পালন করি। একই সঙ্গে সঙ্গে আমাদের দেশে প্রায় সেই সময় কটা স্টেট ছিল पता है, 600 से भी ज़्यादा स्टेट था। अब तो 29 के आसपास है। 29 जो भी नेशनल टेरिटरी भी बनाया गया है, मतलब इतना कम नहीं था, कुल मिला के 600 से भी ज़्यादा स्टेट था। এই ভারত স্বাধীনতা আইনে কি বলা হয়েছিল জানো? দুটো দেশ তো ভাগ হয়ে গেল। বলে দেওয়া হলো যে ভারতবর্ষের যে সমস্ত স্টেট পাকিস্তানে যেতে চায় তাহলে পাকিস্তানে যেতে পারে, ভারতবর্ষে যারা ভারতবর্ষে থাকতে চায় তারা ভারতের নাম লেখাতে পারে। যারা इंडिपेंडेंट स्टेट তাদের ওপেন ছেড়ে দেওয়া হয়েছিল। যেমন কিছুক্ষণ আগে বললাম না, कुछ देर पहले हमने बोला कि हैदराबाद, जम्मू कश्मीर, जूनागढ़, ये सब स्टेट इंडिपेंडेंट था, ब्रिटिश के अंडर में था, डायरेक्ट रानी के अंडर में था। उन लोगों के बारे में बोला गया कि आप लोगों को ये छोड़ दिया जा रहा है कि आप लोग पाकिस्तान में भी जा सकते हो, आप लोग भारत में भी जा सकते हो, या आप लोग इंडिपेंडेंट रह सकते हो, ভারতেও যেতে পারো, পাকিস্তানেও যেতে পারো তোমরা, অথবা তোমরা স্বাধীন থেকে যেতে পারো। তো এটা প্রস্তাব রাখা হয়েছিল। এবং ভারতবর্ষ আমরা জানি এরপরই দুটো দেশে বিভাজন হয়ে গেল। তো এর যে
মানে আমি তোমাদের এর ইফেক্ট বা ইফেক্ট বলবো না, এর যে আসল উদ্দেশ্যটা কোথায় ছিল আমি তোমাদের একটু জাস্ট শুনিয়ে দিই দুটো তিনটে কথা, যে কেন ভারতবর্ষ বিভাজন হলো, কি পরিস্থিতি এমন কি তৈরি হয়ে গিয়েছিল যে এরকমভাবে একটা দেশকে দুটো ভাগে ভাগ করে দিতে হবে। এর দ্বারা কার স্বপ্ন সফল হয়েছিল তোমাদের বলে দিই। এর দ্বারা এর এর बेसिक যে কারণটা তোমাদের বলে দিই, খুব সংক্ষেপে বলি, बहुत छोटे छोटे में हम बता देते हैं। इसका कारण क्या था पता है? पॉलिटिक्स 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 रिलीजियन नहीं था, ধর্ম ছিল না। আমরা ফালতু বলি হিন্দু মুসলিম, বাস্তব এটা ছিল না। এটা সম্পূর্ণরূপে ব্যাকগ্রাউন্ডে কাজ করছিল পলিটিক্স, হিন্দু পলিটিক্স, মুসলিম পলিটিক্স। কারণ এই সময়তে আমাদের দেশে তিনটে পার্টি ছিল, একটা মুসলিম লীগ, একটা হিন্দু কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেস, আর একটা ব্রিটিশ गवर्नमेंट। तीनटे पार्टी ছিল এবং ये तीन पार्टी थे इस वक्त भारत में। पहली बात पता है, मुस्लिम लीग, नेशनल कांग्रेस, इंडियन नेशनल कांग्रेस और ब्रिटिश वाले, तीनों पार्टी थे। तो तीनों पार्टी में बन नहीं रहा था, पहली बात। दूसरी बात, ब्रिटिश वाले कोशिश मतलब जो हमारे जो ন্যাশনাল লিডার্স थे, যারা ন্যাশনাল নেতা ছিলেন এবং ব্রিটিশ সরকার তরফ থেকে মাউন্টব্যাটেন, মুসলিম এবং হিন্দুদের মধ্যে বিষ ছড়ানো হচ্ছিল এবং এই সময়তে বেশিরভাগ দায়ী করা হচ্ছিল মোহাম্মদ আলী জিন্নাহকে। বিষ ছড়ানো হচ্ছিল যেটাই, যে তিনি বারবার বলছেন যে ভারতবর্ষ যদি স্বাধীনভাবে একটা দেশ গঠিত হয়, अगर भारत इंडिपेंडेंट होता है, एक देश रहता है, इस देश में मुस्लिम का हित सुरक्षित नहीं होगा। क्योंकि उन लोगों के पास रेफरेंस था, वो लोग रेफरेंस दे रहे थे कि कांग्रेस वाले गवर्नमेंट बनाएंगे, और कांग्रेस तो ऐसे ही हिंदू का मेजोरिटी है, मुस्लिम वालों का कोई सुनता नहीं है। तो उन लोगों का मानना था, मोहम्मद अली जिन्ना का मानना था। तो मोहम्मद अली जिन्नार মানে প্রপোজাল ছিল যে ভারতবর্ষ যদি স্বাধীন হলেও তো সেই কংগ্রেসই গভর্নমেন্ট তৈরি করবে, এবং সেই গভর্নমেন্টের যে নেতারা হবেন তারা কংগ্রেসই হবেন, এবং সেখানে মুসলিম মেজরিটি লোকেদের কথা শোনা হবে না। তো এই জন্য তারা বারবার তিনি মুসলিমদের প্ররোচিত মানে চাইছিলেন যে তারাও যেন সাপোর্টে আসে। এবং তার জন্য তো যখন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল 1946 16 अगस्त क्या हुआ था पता है? डायरेक्ट एक्शन डे। कोलकाता में दंगा हुआ था उस दिन, बहुत सारे लोग, 5,000 लोग मर गए थे। तो ऐसे भारत में ऐसे स्थिति बन गया था हिंदू मुस्लिम वालों को लेकर कि किसी भी हाल में ये जोर नहीं रहा था, मतलब জোড়া লাগছিল না। ভারতবর্ষের পলিটিক্স এতটাই স্লোগান তখন শুরু হয়ে গিয়েছিল অল ওভার ইন্ডিয়া জুড়ে, বিশেষ করে মুসলিম মেজরিটি এরিয়াতে, পাকিস্তান চাই। এবং মানে আমাদের যারা সেই, বিশেষ করে আমি মহাত্মা গান্ধীর কথাটা বলবো, তিনি অনেকবার জিন্নাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে জিন্না, আমরা পড়েছি যে you will become the prime minister after independence, তো তুমি প্রধানমন্ত্রী হবে জিন্না, রাজি, ভারতবর্ষ তবু ভাগ করো না, কারণ এই অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন আমি দেখেছিলাম, এই বিভাজিত ভারতবর্ষের স্বপ্ন আমি দেখিনি। তো জিন্না রাজি হয়নি, এবং নেহেরুকে বোঝানো হয়েছিল যে ওনাকে প্রাইম মিনিস্টার করার পোস্ট ছেড়ে দেওয়া হোক, কিন্তু কোনো অবস্থাতেই কোনো সমস্যার সমাধান করা যায়নি। তারা নাচরবান্দা ছিলেন, মোহাম্মদ আলী জিন্না নাচরবান্দা ছিলেন, বিশেষ করে মুসলিম লিডার্সরা ছিলেন, তারা চাইছিলেন মুসলিমদের হিতকে তারা সুরক্ষিত রাখতে। वो लोग ऐसे ही चाह रहे थे कि किसी भी हाल में वो लोग समझ नहीं चाह रहे थे, मतलब वो ऐसे ही रेडी हो गए थे, मेंटली वो लोग रेडी हो गए थे। और मतलब क्या हुआ कि पूरा सिस्टम बिगड़ चुका था, पूरे भारत में मारपीट दंगा वंगा सब हो रहा था। तो इसके चलते শেষমেশ কংগ্রেস এবং মহাত্মা গান্ধী অনিচ্ছাকৃত, না চাইতেও এই ডিভিশন হয়েছিল। এবং নেহেরু তো তখন আমাদের ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার হলেন, এবং ওখানে যখন নতুন স্টেট হলো পাকিস্তানে গভর্নর জেনারেল হলেন, ফার্স্ট গভর্নর জেনারেল হলেন মোহাম্মদ আলী জিন্না। তো এইভাবেই ভারতবর্ষের একটা দেশ, যে দেশ 1757 সাল থেকে মানে আমরা ইংরেজদের অধীনে ছিলাম, এবং 1947 সালে যার সমাপ্তি ঘোষণা হলো,
एयर मिडिल जो कंट्री 1757 मतलब 1757 में जिसका अंग्रेज वालों के अंडर में हम लोग चले गए थे, उसका खत्मा हुआ 1900 मतलब 1947 में। इसमें कितना भी ब्लड गया, कितना भी धर्म गए, धर्म के हिसाब से नहीं, कितने लोगों के बलिदान चले गए, वो मजहब के नाम पे नहीं, किसी भी रिलीजियन से हैं, वो फ्रीडम फाइटर रह चुके हम लोग देश में, जो आज़ादी के लिए लड़े हैं, बहुत सारे देश को छोड़ दिए थे, जैसे सुभाष चंद्र बोस। কত ঘরের মেয়েরা, কত বিপ্লবীরা তাদের রক্ত দিয়েছেন, এবং কতজন তাদের নিজেদের বাড়ি ঘর স্বপ্ন টাকা পয়সা এমনকি নিজের দেশ ছেড়ে চলে গেছেন শুধুমাত্র ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য। মহাত্মা গান্ধী, পার্সোনালি বলবো দুজনের নাম। মহাত্মা গান্ধী বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, তিনি তার স্বপ্নকে ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র ভারতের স্বাধীনতার জন্য। সুভাষ বসু তার ব্যক্তিগত জীবনকে ত্যাগ করে দিয়েছিলেন, বড় উঁচু পোস্টে চাকরি করতে পারতেন, ছেড়ে দিয়েছিলেন। गांधी ने सब कुछ बैरिस्टरी वाला छोड़ दिए थे, सुभाष बोस ने अपना सपना ही छोड़ दिया, भारत के बाहर चले गए, वहाँ से लड़ते रहे एक कंट्री के लिए। पता है तुम लोग को हम बता देते हैं कि तुम लोग ये नेताजी सुभाष चंद्र बोस कभी भी नहीं चाह रहे थे। उन्होंने हर वक्त ऐसे ही बोलते थे, रेडियो में जो वार्ता देते थे वहाँ से सिंगापुर से बोलते थे कि हम लोग एक कंट्री चाह रहे हैं, दो कंट्री नहीं। मेरा तो ये मानना है कि अगर আমার এটাও তো ভাবনা চিন্তা আমার মনে হয় যদি সুভাষ বসু আমাদের দেশে ফেরত আসতেন এবং তাহলে হয়তো আমাদের দেশের বিভাজনকে রোধ করার একটা বিরাট চেষ্টা করতেন তিনি। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা অফিসিয়ালি না, এটা জাস্ট আমি পড়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ভারতবর্ষকে বিভাজন হতে তিনি দিতেন না। তো আজকে আমাদের দেশের যে ভাবো একটাই দেশ ছিল, 1947 14 আগস্ট এবং 15 আগস্ট ডিভিশন হয়ে গেল। এর পিছনে নানান কারণ, নানান ব্যাখ্যা, নানান ইচ্ছা, बहुत सारा कॉज रहेगा, बहुत सारा डिवीजन, बहुत सारा डिबेट रहेगा। फिर भी यही बोल सकते हैं कि बहुत दुखद भरा कहानी था ये एंड। ভারতের যে স্বাধীনতার যে সময়কালটা অত্যন্ত দুঃখের হয়েছিল, তবুও আমাদের এটাকে মেনে নিতে হয়েছিল, বাস্তবতাটাকে মেনে নিতে হয়েছিল, এবং ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। তো তোমাদের উদ্দেশ্যে একটু বার্তা, সবাই বাড়িতে থাকো, আর তোমাদের তো শর্ট কোয়েশ্চেন দিয়েছি এবং তোমরা স্টাডি মেটেরিয়ালস তো তোমাদের দেওয়া হচ্ছে, যার যেটা দরকার তোমরা গ্রুপে লিখবে, আমি সেন্ড করার চেষ্টা করব। বাস ম্যাডামরা রয়েছেন ওদেরকেও বলবে এবং ওনাদেরকেও বলবে তোমরা, ওনারাও নিশ্চয়ই হেল্প করবেন। আর সবাই পড়ো, যদি মনে হয় যে কোনো টপিকে তোমাদের বলতে হবে লেকচারের জন্য, তোমরা আমাকে বলে পাঠিও, চেষ্টা করব আমি তোমাদের হেল্প করার। এবং আমি শুনেছি তোমাদের বাংলা বই বা ইংলিশ অনেকে সমস্যা আছে, তো তোমরা জানিও, তোমাদের গ্রুপে আমি ইনফর্ম করেছিলাম। ওকে, সো স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। আশা করি তোমাদের জানি না কতটা হেল্প করতে পারলাম।